আমার যে শেষ ভিডিওটা অ্যাব্রাহামিক রিলিজিয়ান ওয়ান লাইফ কনসেপ্ট সনাতন ইকোনমি মডেলস, এটা এখনো অবধি আমার সবচেয়ে লং ভিডিও, বোধহয় 12 মিনিটেরও বেশি। তো আমার একটু অস্বস্তি হয় যে 10 মিনিটের বেশি হয়ে গেলে যে মানুষ কি এরপরে ধৈর্য ধরে শুনবেন। তো তখন যখন দেখি কমেন্ট বক্সে কোনো দাদা কমেন্ট করেন যে আলোচনাটা মনে হলো শেষ হয়ে গেল, আরেকটু হলে ভালো ছিল, তো তখন ভালোই লাগে। তো সেটা দেখে আমার একটা কথা মনে পড়লো যে আগের দিনের আলোচনাটা যারা এখনো দেখেননি, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আগের দিনের আলোচনাতে যে সনাতন ইকোনমি মডেল, যেটা সাস্টেইনেবল ইকোনমি মডেল, সেটা সব কিছু বলতে গিয়ে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেছি। সেটা 2 মিনিট বলে নিয়েই আমি আজকে চলে যাব ভারত, তিব্বত আর চায়নার সম্পর্ক, যেখান থেকে সব কিছুর শুরু। তো হ্যাঁ, যেটা মিস করে গেছি আগের দিনের ভিডিওতে, সেটা হচ্ছে ভারতীয়দের সেভিংস মেন্টালিটি, মানে আমাদের যে সঞ্চয় করার মানসিকতাটা। আজকে কোনো এনআরআই অস্বীকার করতে পারবেন না, চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, আমি সেই সব ভারতীয়দের কথা বলছি যারা জন্ম, পড়াশোনা, বড় হওয়া সব কিছু ভারতবর্ষে, কিন্তু চাকরি আর ব্যবসা সূত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন তাদের বাস। যে ওয়েস্ট কান্ট্রিজগুলোতে সাদারা নিজেদের জীবনযাপন কিভাবে করে, এরা প্রত্যেকে হচ্ছে ক্রেডিট জীবী, মানে ক্রেডিট কার্ডের উপরে এদের পুরো লাইফ চলে। ছোট আপেল কেনা থেকে শুরু করে ঘরের জিনিসপত্র, জামা কাপড় অবধি সমস্ত কিছু এদের ক্রেডিট কার্ড সোয়াপ করে করে হয়। এদের মানে সঞ্চয় করা, সেভিংস মেন্টালিটি কাকে বলে, এটা তার ধারে কাছ দিয়ে এনারা যান না। এনারা যদি মাসে $3,000 রোজগার করে, মাসের শেষে গিয়ে দেখা যাবে সেই ক্রেডিট কার্ডে ওই $3,000 তো উড়ে গেছে, এই ক্রেডিট কার্ডে আরও $1,000 এক্সট্রা ধার হয়ে আছে। তারপর অন টপ অফ দ্যাট নেক্সট মান্থে, মানে তার উপরে আবার আরেকটা $1,000, আবার আরেকটা $1,000, এইভাবে যোগ হতে থাকছে। তাদের কিচ্ছু এসে যাচ্ছে না যে ঠিক আছে ও হচ্ছে হচ্ছে ইটস ওকে, এটাকে বলে ক্রেডিট জিবি লাইফ কাটানো। তো সবাই সেই মেন্টালিটি সাদাদের। আজকে একমাত্র ভারতীয়রা, আমরা যদি 10 টাকাও রোজগার করি, আমাদের মাথায় সবার আগে থাকে ওখান থেকে 3 টাকা কি করে সরাবো। এই যে মেন্টালিটি, সঞ্চয় করার সেভিংস মেন্টালিটি, এটাও এসছে কিন্তু সেই সনাতন সাস্টেনেবল ইকোনমি মডেল থেকে। যে আজকে কেন বলা হয়, এই কারণেই আজকে ভারতীয়রা বলুন যে কোনো অ্যাডভার্স পরিস্থিতিতেও নিজেদেরকে বাঁচিয়ে বের করে এনেছে। যে যারা বিদেশে থাকে তারা চিন্তা ভাবনা করে যে আচ্ছা, আমি যদি $3,000 রোজগার করছি, আমি কিভাবে এখান থেকে $500 আগে সরিয়ে নেব, কারণ কালকে যদি চাকরি না থাকে তাহলে আমি 2 মাস এই এই টাকা দিয়ে কাটাবো, তারপর 2 মাসের মধ্যে আবার আমি চাকরির ব্যবস্থা করে নেব। তো এই যে মানসিকতাগুলো সঞ্চয় করা, যে আমরা বলি যে খুব খারাপ পরিস্থিতি না এলে, আমাদের ঘরে ঘরে যে শেখানো হয় খুব খারাপ পরিস্থিতি না এলে কখনো সোনা বিক্রি করবে না। তো এই যে কনসেপ্টগুলো, এই যে শিক্ষাগুলো, এগুলো কোথা থেকে এসছে? সব সেই সনাতন ইকোনমি, সাস্টেনেবল ইকোনমি মডেল থেকে। কথা এটাই হচ্ছে যে আমাদের চাকরি সূত্রে আমরা অনেকে অনেক জায়গায় পৃথিবীতে রয়েছি, কারণ এটা সবার অধিকার রয়েছে যে হ্যাঁ, আমরা ডলারে রোজগার করব, যেহেতু ডলার ভ্যালু বেশি, আমরা রোজগার বেশি করব, আমাদের ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করব, আমাদের পরিবারকে আমরা বেশি টাকা রোজগার করে খুশি রাখবো, এটা সবার অধিকার রয়েছে, নিশ্চয়ই আমরা করব। প্লাস হচ্ছে আমাদের এনআরআইসদের যে একটা বিরাট টাকা ভারতবর্ষে যায় ডলারের টাকা হিসাবে, রেমিটেন্সের মাধ্যমে, তো সেইটার হিসাবে ভারতবর্ষেরও একটা ইকোনমির বিশাল পাওয়ার, ভারতবর্ষের ইকোনমি স্ট্রং হয়, সমস্ত কিছু ঠিক আছে। এনআরআইসরা যখন ব্লগ করে সুন্দর রাস্তাঘাট, বাড়ি ঘর সব কিছু দেখান, অবশ্যই সেটা দেখতে ভালো লাগে, সেটা দেখা উচিত, তাহলে নলেজও বাড়ে যে কোথায় কি রয়েছে, কোথায় কি পাওয়া যায়। কিন্তু কিছু পোর্শন এনআরআইস রয়েছেন যারা প্রতি মুহূর্তে ভারতকে অপমান করেন, যে কোনো কিছু দেখিয়ে বা কোনো কিছু বলে বলে যে ভারতে এটা কত খারাপ, ভারতবর্ষে কি খারাপ, এখানে দেখুন এটা কত ভালো। আমি সেই রকম ঘটনা ঘটলেই আমাদের সবার প্রতিবাদ করা উচিত, আপনারাও করবেন, আমিও করব। যে যেই ভারতকে লুট করে, যেই ভারতকে ধ্বংস করে, যেই ভারতকে লুট করে আজকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পুরো ওয়েস্ট বিল্ড হয়েছে, সেই ভারতকে অপমান করার অধিকার কারণ নেই। যেই ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ, শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে বিজ্ঞান অবধি সমস্ত কিছুর উদ্ভব হচ্ছে সেই ভারতবর্ষ জন্ম দিয়েছে। যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময় কোনো আমেরিকাতে কিছু ছিল না, কোনো অস্তিত্ব, সেখানে যদি কোনো এনআরআই ভারতকে অপমান করে, কোনো এনআরআই যদি ভারতকে এই বলে অপমান করে যে এই দেখুন কত সুন্দর আবহাওয়া, পিছনে কি সুন্দর ওয়েদার, পরিষ্কার আকাশ, আর ভারতের ওরকম দূষণের পরিবেশ। কারণ
আজকে সেই ভারতকে লুট করে আজকে এই আমেরিকা সেই ফ্রি প্রিন্টিং ডলার, যে আমি এতদিন ধরে বুঝিয়ে যাচ্ছি যে ফ্রিতে ডলার প্রিন্ট করছে, ডলারের হেজিমনি চালাচ্ছে, আবার সেই ডলার বন্ডের মাধ্যমে অন্য অন্য দেশ থেকে ধার করছে, সেই ফ্রি প্রিন্টিং ডলার দিয়ে দিয়ে ভারত আর চায়নাকে লেবার বানিয়ে রেখে তাদের লেবার শোষণ করে সমস্ত কলকারখানা ভারত আর চায়নায় রয়েছে। আর শুধুমাত্র ফ্রি প্রিন্টিং ডলার দিয়ে যদি সেই সব কান্ট্রিজ থেকে শুধু ফিনিশড গুডস, ফিনিশড প্রোডাক্ট শুধু নিয়ে আসে, তাহলে এটা খুবই স্বাভাবিক যে আমেরিকা কানাডার আকাশ খুব সুন্দর থাকবে আর ভারত আর চায়নার আকাশে দূষণ থাকবে। এটা খুব স্বাভাবিক। তো কারোর কোনো অধিকার নেই যে কোনো কিছুতে ভারতকে অপমান করা আর ভারতকে ছোট করা। সনাতন ইকোনমিক সাস্টেনেবল ইকোনমিক মডেলে কি প্রসেসে অ্যানশেন্ট ভারতবর্ষ চলতো, যার জন্য এক একটি গ্রাম, এক একটি এলাকা পুরো স্বয়ংসম্পূর্ণ ছিল, সেই সব কিছু নিয়ে আপনারা যারা ডক্টর অঙ্কিত শাহকে ফলো করেন, আমিও করি, যারা হিন্দি আর ইংলিশে কমফর্টেবল, উনি এই নিয়ে পুরো বই লিখছেন যে সনাতন ইকোনমিক মডেল। যখন বই কমপ্লিট হবে আমি তো পড়বই, আমি অবশ্যই আপনাদেরও রেকমেন্ড করব যারা ইংলিশে কমফর্টেবল। আর বাংলায় সহজে বোঝানোর জন্য তো আমি আছি আরও ডিটেল তথ্য দিয়ে। তো এবার শুরু করব চায়না সিরিজ, যেটা শুরুই করব ভারত, তিব্বত আর চায়নার নিবিড় সম্পর্ক নিয়ে, যেখান থেকে সব কিছুর সূত্রপাত। আমরা যে সব সময় শুনেছি যে চায়নাতে ভারতীয় শিল্প, সংস্কৃতি, ধর্মের অসম্ভব ইনফ্লুয়েন্স বা প্রভাব, এটা কিভাবে হয়েছিল? এই তিব্বতই কিন্তু ভারত আর চায়নার সংযোগ সেতু ছিল। এই হিস্ট্রি বা ইতিহাস আমরা প্রায় সকলেই জানি যে প্রাচীনকাল থেকে হিমালয়ের পার্বত্য পথ, সিল্ক রোড, এগুলোর মাধ্যমে প্রাচীনকালে দুই সাম্রাজ্যের, চায়না ভারত সাম্রাজ্যের দূত বিনিময়, ভ্রমণকারী, তীর্থ বা শিক্ষাযাত্রা, এই সমস্ত কিছুর মাধ্যমে ওই তিব্বত দিয়েই কিন্তু ভারতের নৈতিক দর্শন, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সমস্ত কিছু চায়নায় তার প্রভাব শুরু হয়, প্রভাব বিস্তার হয়। তিব্বতের নানা আচার অনুষ্ঠান, ক্যালিগ্রাফি, চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত কিছু কিন্তু বিকশিত হয়েছে ভারতের ভগবান গৌতম বুদ্ধের বৌদ্ধ এবং আয়ুর্বেদের প্রভাবে। সেটাই পরবর্তীকালে কিন্তু চায়না সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। ভারতের বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রচুর প্রসার লাভ করে। পরবর্তীকালে তিব্বতে বৌদ্ধ ধর্ম গঠিত হয়, যা পরবর্তীকালে চীনারাও কিন্তু গ্রহণ করেন। নালন্দা, বিক্রমশিলা, এই বিশ্ববিদ্যালয়ের মহাপণ্ডিত যারা ছিলেন, তারা তিব্বতে গিয়ে তারা শিক্ষাদান, গ্রন্থ অনুবাদ করেন। এভাবে ভারতীয় হিন্দু ধর্ম চীনা তিব্বতীয় ধর্মের উপরে প্রভাবও ফেলে। আর ভারত, চায়না, তিব্বত এই তিন অঞ্চলের মধ্যে লেনদেন ছিল কিসের? সিল্ক, লবণ, সোনা, ঘোড়া, নানা রকম ঔষধি। ভারতের যে যোগাসন ধ্যান তিব্বতে গিয়ে তা আরও উন্নত হয়, আরও প্রচার পায়, এর পরবর্তীকালে চায়নাতে প্রবেশ করে। তারপর ভারতের বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ, কিছু গ্রন্থ, প্রজ্ঞা পারমিতা, আরও অনেক গ্রন্থ, সেটা চায়না আর তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়। তিব্বতের কিছু মেডিসিন প্র্যাকটিসেও কিন্তু ভারতবর্ষের যে আয়ুর্বেদের বিভিন্ন গ্রন্থে যা লেখা আছে তারও ইনফ্লুয়েন্স পাওয়া যায়। সবচেয়ে প্রচলিত বা পপুলার যাকে বলি, সেটা ছিল হচ্ছে তিব্বতীয় লামাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের ভিক্ষু পণ্ডিতদের যে একসাথে সমাবেশ বসতো, সভা বসতো, তর্ক বিতর্ক চলতো, সেটা সবচেয়ে জনপ্রিয় ছিল। ভারত যেহেতু কোনোদিনও নিজের শিক্ষা, নলেজ, এই সমস্ত কিছু শুধু ভারতে অন্তর্ভুক্ত রাখেনি, পুরো এশিয়াতে ছড়িয়েছে, তাই বক্তিয়ার খিলজির মতো সেই অ্যাব্রাহামিক রিলিজিয়ান, এরা যখন পুরো নালন্দা বিশ্ববিদ্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে, তারপরেও কিন্তু এখনও সেই শিক্ষা, সংস্কৃতি, শিক্ষার অনেক অংশ, অনেক কিছু এশিয়ার বিভিন্ন জায়গায় এখনও কিন্তু সংরক্ষিত রয়েছে। আজকে শুধুমাত্র একটু ইতিহাস রিফ্রেশ করলাম, কারণ পরবর্তীকালে এইগুলোই আলোচনা করব। এত সুন্দর ভারত, চায়না, তিব্বতের সম্পর্কের অবসান কি করে ঘটলো, কমিউনিজমের কি প্রভাব ছিল, আর এই তিব্বতের ওয়াটার ওয়ার, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। তারপরে বর্তমানে কি ঘটছে এখনের সম্পর্ক, সেটা আমি লিঙ্ক করব।